সকাল থেকেই বাসায় তোড়জোড় লেগে আছে। রিঙ্কি আর আরিশার বাবা মাও এসে পড়েছে। তারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমাকে তারা কোনো অংশে নিজের মেয়ের থেকে কম ভালোবাসে না, বরং একটু বেশিই ভালোবাসে। তাই আমার বিয়েতে তারাই আমার রিলেটিভ হিসাবে থাকবেন আর সব দায়িত্ব পালন করবে। কিছুক্ষণ আগেই রিয়ান আমার জন্য এঙ্গেজমেন্ট ডাক্তার রেস, অর্নামেন্টস, কসমেটিক্স সব পাঠিয়ে দিয়েছে। রিঙ্কি আর আরিশা সব খুলে খুলে দেখছে। আমি খাটের এক কোণে বসে ডাক্তার রেসটার দিকে একমনে তাকিয়ে আছি। মনের মধ্যে চলছে আমার এক ভয়ঙ্কর ঝড়, যা আমাকে বারবার এলোমেলো করে দিচ্ছে। কালকে রাতে মেসেজটি পড়ার সাথে সাথেই আমি বুঝে গিয়েছিলাম এইটা আরিয়ানের মেসেজ। আরিয়ান কোনোদিনই আমায় খুশি থাকতে দিবে না। নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাও বারবার ব্যর্থ হচ্ছি। অনেক কান্না পাচ্ছে কিন্তু কান্না করছি না। কোনো মতে নিজেকে সামলিয়ে রেখেছি। আমাকে যে ফুটবল হলে চলবে না। নিজেকে শক্ত করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি যখন এইসব ভাবছি তখন আরিশা আর রিঙ্কি আমার পাশে এসে বসে। আরিশা আমার কাঁধে হাত রাখতেই আমি চমকে উঠি। আরিশা আমাকে কিছু ছবি দেখিয়ে বলে, দেখ দেখ, ডাক্তার রিয়ান তোর জন্য এঙ্গেজমেন্ট রিংয়ের কিছু ছবি পাঠিয়েছে। দেখ তোর কোনটা ভালো লাগে। আরিশা: উফ, রিংটি জোস। আমি তো দেখেই ক্রাশ খেলাম। রিঙ্কি: বইন, জীবন্ত মানুষ কি কম পড়েছিল নি যে এখন তুই এই জড়বস্তুর উপরও ক্রাশ খাওয়া শুরু করেছিস। আরিশা: শাট আপ, ইউ ফক্কিন্নি। তুই কি বুঝবি ক্রাশ খাওয়াও একটা আর্ট, যা সবাই পারে না। হুহ। রিঙ্কি: কচু পারে না। হুহ। আরিশা: আমি এখনো আগের ন্যায় চুপচাপ বসে আছি। তা দেখে আরিশা কিছুটা খটকা লাগে। সে বলে, রিয়ানু, কি হয়েছে তোর? সকাল থেকেই দেখছি তোর মন খারাপ। মুখে না আছে কোনো কথা, না আছে কোনো হাসি, না আছে কোনো আনন্দের ঝলক। আজ যে তোর এঙ্গেজমেন্ট, তার জন্য তোর মধ্যে আমি কোনো এক্সাইটমেন্টই দেখতে পাচ্ছি না। কি হয়েছে আমায় বল। আমি এইবার নিজেকে ধরে রাখতে পারলাম না। আরিশাকে ধরে কেঁদে দিল ম। আরিশা আর রিঙ্কি এইবার বেকুবের মতো চেয়ে থাকে। কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। আরিশা এইবার আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তারপর বলে, কি হয়েছে আমার জান্টু স্টার? এইভাবে কাঁদছে কেন সে? আমি কাঁদতে কাঁদতে বলি, মোবাইল মেসেজ। গলা ধরে আসছিল আমার, যার জন্য কথা বলতে পারছিলাম না। আরিশা এইবার রিঙ্কিকে বলে আমার ফোনটা আনতে। রিঙ্কি আমার ফোনটা খুঁজে নিয়ে আসে। আমার ফোনে লক না থাকায় আরিশা সহজেই মোবাইল খুলে মেসেজ অপশনে চলে যায়। তারপর আরিয়ানের দেওয়া মেসেজটা পড়ে। রিঙ্কিও সাথে পড়তে থাকে মেসেজটা। তখন আমি বলি, আরিয়ান আমায় ভালো থাকতে দিবে না রে। ও আমায় এইবার আমার সকল খুশি কেড়েই নিবে, ধ্বংস করে দিবে আমায়। আরিশা এইবার আমার দুই গালে হাত রেখে বলে, তুই এইবার আমায় বল, তুই কেন ভয় পাচ্ছিস? তুই কোনো খারাপ কাজ করেছিস? আরিশা: আমি মাথা দুলিয়ে নাসূচক উত্তর দেই। ওই ঘটনাতে তোর কোনো দোষ ছিল? বা তুই কি নিজ ইচ্ছায় জড়িত ছিলি? আরিশা: আমি আবার মাথা দুলিয়ে নাসূচক উত্তর দেই। তুই কি কোনো ভুল বা অন্যায় করেছিস? আরিয়ানের সাথে কি তোর কোনো সম্পর্ক ছিল? আরিশা: না। তাহলে তুই কেন ভয় পাচ্ছিস? যা করেছে সব আরিয়ান করেছে।
ভয় পেতে হলে ওকে পেতে হবে। তুই কেন ভয় পাচ্ছিস? তোর এইখানে কোনো দোষ নাই রে। কেন তুই ওর সামনে নিজেকে ফুটবল করছিস? কেন ওকে তুই নিজের উপর জোর চালানোর সুযোগ দিচ্ছিস? আরিশা, আমি কি করব বল? ওর কথা মনে করলেই আমার সেই দিনের কথা মনে পড়ে যায়, যার জন্য ওকে দেখলেই আমায় ভয় করে। জানি ও আমার কিছু করতে পারবে না, কিন্তু তাও বারবার আমার সেই কালো অতীতটাই মনে পড়ে। তখন নিজেকে সামলিয়ে রাখা দায়স্বরূপ হয়ে ওঠে। বিশ্বাসঘাতকতা এত সহজে ভুলা যায় না। ও আমাকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছিল, যা আমি জোড়া ঠিকই লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু দাগটা এখনো রয়ে গিয়েছে। আমি জানি কোনো মেয়ের পক্ষেই এইসব ভুলা সম্ভব না, কিন্তু তাও তুই পেরেছিলি। সব ভুলে মুভ অন করতে পেরেছিলি তুই, আর এর জন্য আমরা গর্বিত। আরিশা, দেখ, ভয় পেয়ে লাভ নেই। যা হবার হবেই। তুই যখন কোনো ভুল করিসনি তখন ভয় কেন পাবি? এইবার ভয় ও আমাদের পাবে। আগের বার যে শাস্তি অর্ধেক রয়ে গিয়েছিল, এইবার তা সে পূর্ণরূপে পাবে। এইবার আমি ওকে কাছে পেলে ওর ছোট ছোট টুকরা করে তার কিমা করে আমার ইন্দুরদের খাওয়াবো। রিঙ্কি, আর আমি ওকে ব্ল্যান্ডাক্তার রে জুস করে তার মধ্যে আদা, রসুন, মরিচ, তেলাপোকা শিং, মশা মগজ, হাতির নখ, হরিণের দাঁত, এনাকোন্ডাক্তার র ডাক্তার ম দিয়ে গন্ডাক্তার রদের খাওয়াবো। আরিশা, কেউ কি এই ডাক্তার রিং টেস্ট করতে চান? আমি এইবার না হেসে পারলাম না। আমার হাসি দেখে দুইজনে এইবার হেসে দেয়, আর দুই পাশ থেকে দুইজনেই জড়িয়ে ধরে আর বলে, এইভাবেই সবসময় হাসতে থাকবি কেমন? রিয়ান সকাল থেকেই দৌড়ের উপরে। বাসায় বেশ কিছু মেহমানও এসে পড়েছে। তাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠেছে সে। মেহমান বলতে রিয়ানের দিদা, রিয়ানের ছোট ফুপু সাথে তার জামাই আর দুই মেয়ে, রিয়ানের দুই খালা তার সাথে তাদের জামাই আর তাদের 4 ছেলে মেয়ে। পরিচয় পর্ব। ছোট ফুপুর নাম রাহেলা আর তার দুই মেয়ের নাম নীলা আর রিনা। যমজ দুইজন। দুইজনেই রিয়ানের বেশ ছোট। সবে মাত্র এইবার এইচএসসি দিবে। বড় খালার নাম হিনা। তার ঘরে একটা মাত্র ছেলে সন্তান। ছেলের নাম শুভ। একটা প্রাইভেট কোম্পানি জব করে। বিয়ে করেছে আর তার একটা মেয়েও আছে। নাম রাইসা। ছোট খালার নাম নাসরিন। তার ঘরে 2 ছেলে 1 মেয়ে। এক ছেলের নাম হিমেল। এইবার অনার্সের 3য় বর্ষে পড়ে। অন্য ছেলের নাম সিয়াম। অনার্সের 1ম বর্ষে ছাত্র। মেয়ের নাম মাইশা। এইবার এসএসসি দিবে। রিয়ান সকলকে তাদের ঘর দেখিয়ে দিয়ে তাদের রুমে নাস্তা পাঠিয়ে দেয়। ছোটরা সব এক রুমে আর বড়রা অন্য রুমে। দিদার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। আর বড় খালার ছেলে শুভ আর তার বউ বাচ্চার জন্য আলাদা একটা রুম। এত মানুষ হবে বলে রিয়ান আগে থেকেই 2 জন সার্ভেন্টকে ঠিক করে রেখেছিল। রিয়ান এইবার ধপ করে চেয়ারে বসে পড়ে। তারপর একটা দীর্ঘ শ্বাস নেয়। পকেট থেকে ফোন বের করে সিসিটিভি ফুটেজটা অন করে দেখার জন্য তার রিউপাখি কি করছে। সিসিটিভি অন হতেই রিয়ানার হাস্যোজ্জ্বল মুখ ভেসে ওঠে। সে আরিশার আর রিঙ্কি এর সাথে হেসে হেসে কথা বলছে আর সবকিছু দেখছে। এইটা দেখে রিয়ান স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর মোবাইলের দিকে তাকিয়ে থেকে বলে, রিউপাখি, তোমার হাসি সহস্র মেঘের শুভ্রতা নিয়ে ছুঁয়ে যায় আমার হৃদয়ে। ছুঁয়ে যায় আমার স্বপ্নগুলো। ছুঁয়ে যায় আমার পাগল মনটাকে। আমি দিশেহারা হয়ে তোমার প্রণয় সমুদ্রে হারিয়ে নিজেকে খুঁজে পাই পৃথিবীর নতুন বিস্ময়ে।
ভালোবাসি তোমায়। এই বলে মোবাইল স্ক্রিনে ঠোঁট ছুঁয়ে দিয়ে তখন নীলা, ছোট ফুপুর মেয়ে, এসে বলে, ভাইয়া আপনাকে দিদা ডাক্তার কছে। নীলা। রিয়ান কথাটা শুনে দাঁড়িয়ে পড়ে আর নিজের পকেটে মোবাইল ভরতে ভরতে বলে, তুমি যাও, আমি আসছি। এই বলে হাঁটা ধরে। রিয়ানের আর জানা হলো না এই হাসি মুখের পিছে লুকিয়ে থাকা কষ্ট আর যন্ত্রণাটা। সকল জিনিসগুলোতে হাত বুলিয়ে দেখছি। দেখেই বোঝা যাচ্ছে এক একটা জিনিস খুব যত্নসহকারে প্যাক করা হয়েছে। সব কিছুই আমার পছন্দের। আমি মুগ্ধ হয়ে সব দেখছি। ঠিক তখন আরিশা বলে ওঠে, রিউ, প্রমিস কর তুই এখন থেকে আর ভয় পাবি না। যত যাই হোক। আরিয়ান সামনে এসে পড়লেও তুই নিজেকে ফুটবল হতে দিবি না। আরিশা। ওকে প্রমিস। আমি নিজেকে ওর সামনে ফুটবল হতে দিব না। আর হ্যাঁ, আজকেই ডাক্তার রিয়ানকে সব বলে দিবি। রিঙ্কি। হ্যাঁ, আমিও ভেবেছি আজ এঙ্গেজমেন্টের পর সব জানিয়ে দিব তাকে। দ্যাট ইজ লাইক এ গুডাক্তার গার্ল। এখন রিং চুজ কর। ডাক্তার রিয়ানকে দিতে হবে তো। আরিশা। আর কত ডাক্তার রিয়ান বলবি? এখন তো তিনি তোদের দুলাভাই। তো ভাইয়া বলতে শিখ। দুইজনের মাথায় এক বাড়ি মেরে। কি করুম, অভ্যাস হয়ে গিয়েছে। বদলাতে একটু টাইম লাগবে। আরিশা। কেয়া কারু ও লেডাক্তার স মেহু আদাত সে মাজবুর। দাঁত কেলিয়ে। রিঙ্কি। হাইরে রিঙ্কি রে, সত্যি তুই স্টার জলসার দোকান। আরিশা। আই নো বেবি। ভাব নিয়ে। রিঙ্কি। এই বলে তিনজনেই হেসে উঠি। তখন দরজায় নখ পড়াতে আমরা তিনজনে সেই দিকে তাকাই। আর যাকে দেখি তাতে তিনজনই শোকডাক্তার হয়ে যাই। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম যে আদৌ এইটা সত্যি কি না। হুট করেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো আমার। দরজায় নখ পড়াতে আমরা তিনজনে সেই দিকে তাকাই। আর যা দেখি তাতে আমি শোকডাক্তার হয়ে যাই। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম যে আদৌ এইটা সত্যি কি না। হুট করেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো আমার। কেন না, সামনে রিঙ্কির বাবা দাঁড়িয়ে আছে। তার হাতে 17-18 ইঞ্চি এর একটা ফটো ফ্রেম। ফটো ফ্রেমের মধ্যে থাকা ছবিটা আর কাউরো না, বরং আমার আর আমার বাবা মার। ছবিটা বেশ পুরানো। যখন আমার বয়স 8 বছর তখন এক পার্কে দুইজনের সাথে এই ছবিটা তোলা। দেখতে একদম পারফেক্ট ফ্যামিলি লাগছে। একদম প্রাণবন্ত আর হাস্যোজ্জ্বল। আমি অশ্রু ভেজা মুগ্ধ চোখে ছবিটির দিকে তাকিয়ে আছি। তখনই পাশ থেকে রিঙ্কি আর আরিশা চেঁচিয়ে ওঠে, সারপ্রাইজ সস। আমি এইবার অবাক হয়ে দুইজনের দিকে তাকিয়ে আছি। দুইজন মুখে একটা হাসি টেনে বলে, কেমন লাগলো সারপ্রাইজটা? আরিশা। জানিস কত কষ্ট করতে হয়েছে এই ছবিটা খুঁজতে? তার উপর এমন সারপ্রাইজ প্ল্যান করতে। এখন সেই কষ্টের ফল হিসাবে ফিডাক্তার ব্যাগদে কেমন লেগেছে সারপ্রাইজটা? রিঙ্কি। আমি খুশিতে দুইজনকে জড়িয়ে ধরি আর বলি, আমার লাইফের বেস্ট সারপ্রাইজ এইটা। আসলে বলতে গেলে তোরাই আমার লাইফের বেস্ট পার্ট। তোদের বলে বুঝাতে পারবো না তোরা আমায় কি উপহার দিয়েছিস। এইটা যে আমার জন্য কি তা মুখে প্রকাশ্য নয়। হয়েছে হয়েছে, এত সেন্টি হতে হবে না। এইটা আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড ডাক্তার রমুখে হাসি ফুটানোর জন্য করেছি। তোর কি তাতে? হ্যাঁ, তোরে এইটা দিয়েছিনি। রিঙ্কি। ওরে বাটপার। এই বলে হেসে দেই। আঙ্কেল ফ্রেমটা ওই দেওয়ালে ঝুলিয়ে দেন। আরিশা। আচ্ছা।
আর হ্যাঁ শুনো, তোমাদের আন্টি কিন্তু নাস্তার জন্য সেই কখন থেকেই চলেছে। তাড়াতাড়ি যাও আর খেয়ে নাও। রিঙ্কির বাবা: আচ্ছা আঙ্কেল। বাবা সবাই একসাথে। আঙ্কেল ছবিটি ঝুলিয়ে চলে, সাথে তার পিছু পিছু আরশি আর রিঙ্কিও রুম থেকে বেরিয়ে যায়। আমি ধীর পায়ে সেই ছবিটি কাছে যেয়ে ছবিটাকে ছুঁয়ে দেই। হুট করেই আবার আমার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। আমি ছবিটার দিকে তাকিয়ে বলি, দেখ তোমাদের সেই ছোট পরীটা আজ কত বড় হয়ে গিয়েছে। আজ তার এঙ্গেজমেন্ট, বুঝলে? আর খুব শীঘ্রই বিয়ে। আচ্ছা তোমরা দুইজন খুশি তো? আমি কিন্তু অনেক খুশি। আচ্ছা তোমরা কি পারতে না আমার এই খুশির সময়ে আমার পাশে থাকতে? বাকি 810টা মেয়ের মতো কি আমার বিয়েটা হতে পারত না, যেখানে আমার পুরো পরিবার থাকত? এই ভেবেই ভিতর থেকে এক বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসে। আমি যে ভিতরে ভিতরেই কষ্টের আগুনে পড়ছি। একা তো রেখেই চলে গেলে এই নিষ্ঠুর পৃথিবীর সাথে যুদ্ধ করতে। তোমরা যাওয়ার পর কোনো আত্মীয় ও এসে জিজ্ঞাসা করল না কেমন আছি, ভালো আছি কি না? ভুলেও গিয়েছি তাদের। এত স্বার্থবাদী লোকদের মনে রেখে কি লাভ বলো? কিন্তু একটা কথা কি জানো, তোমাদের না বড়াক্তার ডাক্তার বেশি মনে পড়ে। এখন যেন একটু বেশি। আজ শুধু একটা কথাই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমি কি অনাথ না হলে পারতাম না? একটা মেয়ের কতই না স্বপ্ন থাকে তার বিয়ে নিয়ে, অথচ আমাকে দেখো, আমি এই স্বপ্ন কখনো দেখিইনি। কেন জানো, ভাবতাম আমার মতো অনাথকে কে ভালোবাসবে? সবাই তো টাকাই দেখেই। কিন্তু না, আমি ভুল ছিলাম। সবাই টাকা দেখে না, অনেকে শুধু ভালোবাসাই চায়। তাই তো আজ আমি আমার রিয়ানের রিউ পাখি। শেষের কথাটা নিজের ঠোঁটের কোণে একটা মুচকি হাসি টেনে বলি। তখনই রিঙ্কি এর ডাক্তার পড়ে নাস্তা খাওয়ার জন্য। আমি নিজের চোখ মুছে বেরিয়ে আসি রুম থেকে। দিদা, ডাক্তার কে ছিলে? হ্যাঁ রে, এইদিকে আয় তো, বস আমার কাছে। রিয়ান তার পাশে বসে বলো। দিদা তার ব্যাগ থেকে একটা সেট বের করে। ডাক্তার ইমন ডাক্তার সিম্পল একটা সেট, কিন্তু তার সরু কাজটাই এইটাকে ফুটিয়ে তুলেছে। দিদা সেটা রিয়ানের হাতে দিয়ে বলে, এইটা এতদিন আমি আমার নাতবউয়ের জন্য যত্নে তুলে রাখছিলাম। আমি চাই এইটা ওই আজকের অনুষ্ঠানে পড়ুক। ইট ইজ সো বিউটিফুল দিদা। রিউ পাখি অবশ্যই আজ এইটা অনুষ্ঠানে পড়বে। তোর মা আজ বাচ্চা থাকলে দেখতি নে, তোর বউরে পা থেকে মাথা পর্যন্ত অলংকারে ভরাইয়া দিত। কোনো কমতি রাখত না তোর বিয়াতে। কিন্তু সেটা আর হইল কই? তাই আমার থেইকা যতটুকু হইবক ততটুকুই করার চেষ্টা করতাসি। উফ দিদা, কি কথা নিয়ে বসলা বলতো? আর তোমার নাতিয়ের কি যোগ্যতা নেই নিজের বউকে অলংকারে সাজিয়ে রাখার? চিন্তা করো না, আমার বিয়েতে সব একদম পারফেক্ট হবে। আমি কোনো কিছুর কমতি রাখতে দিব না এই বিয়েতে। হাইরে আমার পাগলা নাতিরে। আচ্ছা দিদা, বড় ফুপু কখন আসবে? কইসে তোর অনুষ্ঠানের আগে আইয়া পড়ব। প্লেন নাকি ছাড়তে দেরি হইব? আচ্ছা। এই রিঙ্কি তোর হয় নাই? আর কতক্ষণ ওয়েট করব? আরিশা: আরে হয়ে গেছে, আর 5 মিনিট। রিঙ্কি: তোর এই 5 শেষ আর হয় না। সেই 30 মিনিট ধরেই এই একই কথা বলে যাচ্ছিস। রিয়ানুকেও দেখতে যেতে হবে তো, ওর মেকআপ ঠিক মতো হয়েছে কিনা। তাড়াতাড়ি কর না রে বইন। একটু চেঁচিয়ে। আরিশা: রিঙ্কি ইয়ারিং পরতে পরতে বলে, এই যে এসে পড়েছি।
এখন চল রিয়ানুকে দেখে আসি। দুপুরে মেকআপ আর্টিস্টরা ঠিক টাইমে এসে পড়ে। তারা আসতেই রিয়ানা, রিঙ্কি, আরিশা, রিঙ্কির আম্মু, আরিশার আম্মু সাজতেন বসে পড়ে। রিয়ানাকে স্পেশালি আলাদা রুমে সাজানো হয়েছে যাতে কোনো ডাক্তার স্টারবেন্স বা তোড়জোড় না হোক। বাকি সবাই অন্য রুমে সেজেছে। সব মেকআপ আর্টিস্টরাই নিজেদের কাজ করে চলে গেছেন। এখন সবাই শুধু নিজেদের মতো অর্নামেন্টস পরছে। রিয়ানু তোর হয়ে আরিশা আর বলতে পারল না। রিয়ানাকে দেখেই ওর মুখ হা হয়ে গিয়েছে। রিঙ্কিও রিয়ানাকে দেখে হা। তাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। রিয়ানা আজ ব্ল্যাক অ্যান্ড ডাক্তার রেডাক্তার একটা কম্বিনেশনের একটা গাউন পরেছে। ফুল নেক প্লাস ফুল হাতা। গলার মধ্যে হালকা হোয়াইট আর ব্ল্যাক স্টোনের কাজ করা। গাউনের নিচের অংশে ছোট ছোট হোয়াইট স্টোন বসানো। মুখে হ্যাভি মেকআপ। ডাক্তার গড় চোখে হালকা চিকন কাজল। ঠোঁটে ডাক্তার রেডাক্তার লিপস্টিক। চুলগুলো সামনে দিয়ে পাফ করা আর পিছন দিয়ে স্ট্রেট করা। কপালে ছোট ছোট চুল এসে পড়েছে। কাঁধে একপাশে ওড়না আর তার উপর একটা হোয়াইট ব্ল্যাক স্টোনের ব্রোজপিন। কানে ব্ল্যাক অ্যান্ড ডাক্তার রেডাক্তার কম্বিনেশনের ইয়ারিং। রিয়ানা হলদে ফর্সা হওয়াতে কালো রংটি তার উপর বেশ মানিয়েছে। একদম ফুটে উঠেছে। সব মিলিয়ে একদম ব্ল্যাক কুইন লাগছে। যেহেতু রিয়ানা বেশি একটা সাজে না তাই রিঙ্কি আর আরিশা রিয়ানাকে এমন বেশে দেখে একদম হা হয়ে আছে। আমি হাতে ব্রেসলেট পরতে পরতে দরজার দিকে তাকাতেই দেখি আরিশা আর রিঙ্কি দুইজন হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ধীর পায়ে ওদের সামনে গিয়ে তুড়ি বাজিয়ে বলি, কিরে তোরা এমন করে হ্যাঁ হয়ে কি দেখছিস? তোকে? আরিশা, খুব কি বাজে লাগছে? বলেছিলাম মেকআপ বেশি লাগছে। জানি সেই তো আমি এত মেকআপ পছন্দ করি না। তারপরও। বইন রে বইন থামো। তোরে একদম হুড়ের মতো লাগছে। জাস্ট ওয়াও ইয়ার। ক্রাশ ডাক্তার, রিঙ্কি। এই প্রথম তোর সাথে আমিও ক্রাশ খেলাম বইন। রিয়ানু তোকে আজ যা লাগছে না। আমি ছেলে তোরে এখনই তুলে নিয়ে বিয়ে করে নিতাম। আরিশা, কচু। সিরিয়াসলি রিয়ানু, তোকে যা লাগছে না। আমি তো সিউর ডাক্তার রিয়ান আজকে তোকে দেখে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। আমি কিছু বলতে যাব তখনই আরিশার আম্মু এসে বলে, তাড়াতাড়ি সবাই নিচে চল, গাড়ি এসে পড়েছে। আরিশার আম্মুও আমাকে দেখে থমকে গেলেন। তিনি আমার কাছে এসে বলেন, মাশাল্লাহ, আজ আমাদের রিয়ানাকে তো বেশ লাগছে। এই বলে ডাক্তার সিং টেবিল থেকে কাজলের কোটা থেকে একটু কাজল হাতে নিয়ে আমার কানের পিছে লাগিয়ে বলে, কাউরো নজর যাতে না লাগে। সব সময় যাতে এইভাবেই হাসি খুশি থাকো। এখন তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আমি মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেই। বেরিয়ে যাওয়ার আগে একবার মা বাবার ছবির সামনে গিয়ে তাদের দোয়া চেয়ে নেই। তারপর বেরিয়ে যাই সেন্টারের উদ্দেশ্যে। চারদিকে আলোর ঝলক। পুরো সেন্টারটি আজ নিজ সজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। চারদিকটা ফ্যাক ব্ল্যাক অ্যান্ড ডাক্তার হোয়াইট রোজ দিয়ে সাজানো হয়েছে। উপর দেয়ালে ঝুলছে সাদা আর কালো রঙের নেটের কাপড়। স্টেজের পিছনটাও ব্ল্যাক অ্যান্ড ডাক্তার হোয়াইট রোজ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। রিয়ান স্টেজের নিচে দাঁড়িয়ে অন্যদের সাথে কথা বলছিল, তখন তার নজর যায় গেটের দিকে। রিয়ানা তার গাউন ঠিক করে গেট দিয়ে ঢুকছে। রিয়ান তো রিয়ানাকে দেখে একদম হ্যাঁ। রিয়ান বুঝতে পারছে না যে সে এই কোনো রিয়ানাকে দেখছে। রিয়ানাকে আগে তারও এমন রূপে দেখা হয়নি। সেই ঘোর লাগা চোখে তার রিউপাখিকে দেখেই চলেছে।
রিয়ান ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তারপর রিউপাখির সামনে গিয়ে দাঁড়ায়। আমি চোখ তুলে সামনে তাকাতেই দেখি রিয়ান হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখার সাথে সাথেই আমি মুখে হাসি ফুটে যায়। রিয়ান আমার দিকে হাত বাড়িয়ে দেই। তারপর আরিশা আর রিঙ্কির দিকে তাকিয়ে বলে, কি গো শালি সাহেবা, আপনার বান্ধবীকে নিয়ে যাওয়ার পারমিশন আছে তো নাকি? রিয়ান, কি যে বলেন না, ও তো আপনারই, নিয়ে যান। আরিশা, এইবার আমিও আলতো হাতে ওর হাতে হাত রাখি। তারপর সে আমায় নিয়ে স্টেজের দিকে যাওয়ার শুরু করে। এর মধ্যে আমি এক রিয়ানকে দেখে নিলাম। আজ সে ব্ল্যাক স্যুট অ্যান্ড ডাক্তার প্যান্ট পরেছে। তার ভিতরে রেডাক্তার কালারের একটা শার্ট, বা হাতে একটা ব্ল্যাক চেইনের ঘড়ি, চুলগুলো ব্রাশ করা। শ্যাম বর্ণ ছেলেদের এমনেও কালো রংটা একটু বেশি ফোটে। আর রিয়ানের বেলায়ও তার ব্যতিক্রম নয়। রিয়ান আমাকে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। তারপর আমার কানের কাছে এসে লো ভয়েসে বলে, এসে না মুঝে তুম দেখো, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा तुमसे, ডিম में छुपा लूंगा। এই বলে সরে এসে আমার দিকে দুষ্টু হাসি দিয়ে চোখ টিপ দেয়। সাথে সাথে লজ্জায় আমার মাথা নিচু হয়ে যায়। আমি মনে মনে বলতে থাকি, ইসোস, রিয়ান না দিন দিন বেশ নির্লজ্জ হয়ে যাচ্ছে। অতঃপর এক এক করে সবাই স্টেজে আসতে শুরু করে। রিয়ান আমাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকে। আর তখন দিদা এসে আমার গলায় একটা নেকলেস পরিয়ে দেয়। দেখতে বেশ সুন্দর। তিনি আমার পাশে বসে আমার সাথে কথা বলতে শুরু করে। আরিশা একটা চেয়ারে বসে নিজের গাউনের নিচের দিকটা ঠিক করছিল, তখনই পাশে থেকে কেউ বলে ওঠে, লুকিং টু মাচ গরজিয়াস। আরিশা চোখ তুলে তাকিয়ে দেখে ডাক্তার সিয়াম। সিয়ামকে দেখার সাথে সাথে আরিশা মাথা নিচু করে নেয়। আরিশাও আজ ব্ল্যাক কালারের একটা গাউন পরেছে। মুখে মেকআপ আর ঠোঁটে চেরি রেডাক্তার লিপস্টিক। চুলগুলো এক পাশ দিয়ে খোপা করা। সিয়ামও আজ ব্ল্যাক স্যুট আর প্যান্ট পরেছে, ভিতরে হোয়াইট শার্ট। আরিশাকে লজ্জা পেতে দেখে সিয়াম বলে, সেই লজ্জা মাখা মুখে তোমায় যেন আরো বেশি মায়াবী লাগছে মন করছে। চুপ, একদম চুপ। যান গিয়ে নিজের কাজ করেন। সবসময় খালি আজেবাজে কথা। আরে বাহ, এখন থেকেই দেখি বউগিরি শুরু করে দিয়েছ। বাট আই লাইক ইট। কিন্তু বিয়ের পর তোমার এই বউগিরি কিন্তু চলতে দিব না। তখন কিন্তু বলে চোখ টিপ দেয়। নির্লজ্জ, অসভ্য। জানতো আপনি এইখান থেকে। আচ্ছা বাবা, যাচ্ছি। আমি এইখানেই আছি, কিছু লাগলে আমাকে জানিও। হুহ। এই বলে আরিশা রিঙ্কির কাছে চলে যায়। এই দিকে রিঙ্কি গ্লাসে কোকাকোলা খাচ্ছে আর হাঁটছে। সাথে ওর বিশ্ব বকর বকর তো আছেই। সবাই মিঙ্গেল, একা আমি সিঙ্গেল। এ কেমন বিচার গো আল্লাহ! আমার এই দুঃখের কথা কাকে বলতাম। দুঃখী দুঃখী ভাব নিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে সে কাউরো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে ফেলে। রিঙ্কি বড় বড় চোখ সামনে থাকা লোকটির দিকে তাকিয়ে আছে। মোটামুটি ওর বয়সের একটা ছেলে। ছেলেটি ওকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। রিঙ্কি এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর হাতে থাকা কোকাকোলার কিছুটা সেই ছেলের শু জুতার উপর পড়ে যায়। রিঙ্কি বেশিটা খেয়েই ফেলেছিল, তাই গ্লাসে কমই ছিল, যার জন্য জামাতে পড়েনি। সেই ছেলেটা রিঙ্কির সামনে তুড়ি বাজিয়ে বলে,
আর ইউ ব্লাইন্ড ডাক্তার? হোয়াট হ্যাভ ইউ ডাক্তার? ন মাই শুজ। রিঙ্কির এইবার হুঁশ আসে। সে বিড়বিড় করে বলে, ব্রিটিশরা চলে গেল আর এই জুরাসিকের বান্দরকে রেখে গেল। হোয়াট ডাক্তার? ডাক্তার ইউ সে? নাথিং। ভেঙচি কেটে। লুক হোয়াট হ্যাভ ইউ ডাক্তার? ন নাও সে সরি। মগের মুল্লুক নাকি? যে বলবেন আর আমি চেলাইয়া চেলাইয়া সরি বলুম। যা করেছি বেশ করেছি। হুহ। সাচে ইলমেনারস পার্সন। রিডাক্তার কুলাস। হোয়াট ডাক্তার? ডাক্তার ইউ সে? আমি ইলমেনারস। এত বড় অপবাদ। দাঁড়া। এই বলে হাতে থাকা বাকি কোকো সেই ছেলেটার জুতায় ঢেলে দেয়। তারপর বলে, ব্রিটিশ বান্দর কেমন লাগলো ইলমেনারসটা? সুন্দর না? এই বলে দাঁত কেলিয়ে দেয় দৌড়। আর সেখানে দাঁড়িয়েই সেই ছেলেটা রাগে ফুঁসতে থাকে। রিয়ান এইবার মাইক নিয়ে সবার এটেনশন নিজের দিকে করে। সকলের এই আগ্রহ এইবার রিয়ানের দিকে গিয়ে স্থির হয়। সবাই কৌতূহলী দৃষ্টিতে রিয়ানের দিকে তাকিয়ে থাকে। এমনি কি আমিও? রিয়ান একবার আমার দিকে তাকিয়ে মাইক ঠিক করে বলা শুরু করল, আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন, সাথে অনেক বিশেষও বটে। কেন জানেন? আজ আমি আমার ভালোবাসার মানুষকে পেতে চলেছি বলে। তাকে এতটা করে চেয়েছি যে তা মুখে প্রকাশ্য নয়। তাই হয়তো আজ সে আমার পাশে, আমার সাথে। কিন্তু একটা কথা জানেন কি, তাকে না কখনো ঠিকমতো প্রাপস করা হয়নি। বলতে গেলে প্রাপস এই করা হয়নি। পাগলা প্রেমিকের মতো তাকে কখনো সকলের সামনে স্পেশাল ফিল করানো হয়নি। বলা হয়নি নিজের অনুভূতির কথাগুলো। তাই আজ আমি সকলের সামনেই নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে চলেছি। আর ইউ গাইস রে ডাক্তার? সবাই এইবার চেঁচিয়ে ওঠে। আর আমি বিস্ময়কর দুই নয়নে শুধু রিয়ানের দিকে তাকিয়ে আছি। পায়ের নিচ থেকে যেন জমিন খসে পড়ছে। রিয়ান যে সকলের সামনে তার অনুভূতি প্রকাশ করতে চাচ্ছে তা আমার জন্য একদমই অবিশ্বাস্যকর। কেননা রিয়ান কখনো কাউরো সামনে নিজের অনুভূতি প্রকাশ করে না। যতই যাই হোক, কিন্তু তাও কেন যেন মনের এক কোণে খুশির ফুলঝুরি ফুটে উঠছে। তখনই রিয়ান আমার সামনে এসে আমার হাত আলতো করে ধরে আর তুলে দাঁড় করিয়ে দেয়। তারপর হাঁটু গেড়ে বসে আমার হাত ধরেই বলে, তোমাকে নিয়ে আমার যত ভাবনা কল্পনা, অজস্র স্বপ্নের ভিড়াক্তার দেখি শুধু তোমায়। সমস্ত কল্পনা জুড়াক্তার যে শুধুই তোমারই বসবাস। তুমি হাসলে বুঝি মনে হয় পরিপূর্ণ হয়ে যায় এই অন্তরটা। জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা, তবে আমি কোনো নিয়মে তোমাকে ভালোবাসেছি তাও জানি না। শুধু এইটুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। এতটুকু বলে রিয়ান থামে। তারপর নিজের পকেট থেকে একটা রিং বের করে আমার সামনে ধরে বলে, অনুমতি দিবে কি এই হাত ধরে সারাটা জীবন পাড়ি দেওয়ার? ভালোবাসবে কি তুমিও আমার মতোই? হবে কি আমার জীবনের আসক্তিময় ভালোবাসা? উইল ইউ বি মাইন্ড ফরএভার অ্যান্ড এভার? এইবার আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু বেয়ে পড়ে। কখনো ভাবিনি যে কেউ এতটা করে চাইবে আমায়, এতটা ভালোবাসা দিয়ে হাত চাইবে আমার। সব কিছুই যেন আমার কাছে এক অমূল্যহীন স্বপ্নের মতো। চারদিকে শুধু একটাই ধ্বনি কম্পিত হচ্ছে, আর তা হল সে ইয়েস, সে ইয়েস। আমি এইবার নিজেও হাঁটু গেড়ে রিয়ান মুখোমুখি হয়ে বসি। তার বলি, ইয়েস, আই উইল বি ইয়োর্স ফরএভার অ্যান্ড এভার।
আমি ইয়েস বলার সাথে সাথে রিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে আমার অনামিকা আঙুলে সেই রিংটি পরিয়ে দেয়। আর সাথে সাথেই সকলেই করতালিতে মেতে ওঠে। ফটোগ্রাফাররা এই বিশেষ মুহূর্তকে হাতছাড়া না করে শখানেক ছবি তুলে ফেলে। তখন আরিশা এসে আমার হাতে রিং দিয়ে যায়। আমি সেটা হাতে নিয়ে বলি, নাও ইউ সে, উইল ইউ বি মাইন ফরএভার অ্যান্ড এভার? রিয়ান এইবার একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, আই এম অলরেডি ইয়োর্স। আমি এইবার মুচকি হেসে রিয়ানের অনামিকা আঙুলে রিংটি পরিয়ে দেয়। আবার চারদিকে দ্বিতীয়বারের মতো করতালিতে মেতে ওঠে। আর ফটোগ্রাফাররাও ব্যস্ত হতে উঠে ছবি তুলতে। এইবার আমরা দুজনই এই দাঁড়িয়ে যাই। আরিশা এসে আমায় সাইডাক্তার নিয়ে যায় আর আমার কান্না মুছে দিয়ে মেকআপ ঠিক করে দেয়। ওয়াটারপ্রুফ মেকআপ হওয়ায় মেকআপ তেমন নষ্ট হয়নি। তারপর আমি আবার স্টেজে রিয়ানের সাথে গিয়ে যোগ দেই। ফটোগ্রাফাররা এইবার আমাদের বিভিন্নভাবে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। সব শেষে রিঙ্কি স্টেজে উঠে মাইক নিয়ে বলে, এটেনশন প্লিজ। আজ আমি ডাক্তার রিয়ানের কাছ থেকে ছোট একটা আবদার করতে চাই। আশা করি তিনি আজ এমন বিশেষ দিনে আমায় মানা করবেন না। কি আবদার আগে তা তো শুনি। রিয়ান, আপনি প্লিজ আজ আমাদের সকলের সামনে গান গাইবেন। আপনার গানের গলা শোনার আমার ডাক্তার ইচ্ছে। প্লিজ মানা করবেন না। আজ এমন বিশেষ দিনে আমি আপনার দ্বিতীয় মাত্র কিউট ইনোসেন্ট মাসুম শালিকা আপনার কাছে রিকোয়েস্ট করছি। প্লিজ আমার রিকোয়েস্ট ফেলবেন না। তখন সকলেই তাল মিলিয়ে বলতে থাকে তারাও রিয়ানের গান শুনতে চায়। তাই রিয়ান বাধ্য হয়ে স্টেজে উঠে আসে। তা দেখে রিঙ্কির খুশি আর দেখে কে? সে চটজলদি একটা গিটার এনে রিয়ানের হাতে ধরিয়ে দেয় আর চেয়ারের ব্যবস্থা করে। রিয়ান এইবার মাইক ঠিক করে চেয়ারে বসে। তারপর গিটার ঠিক মতো ধরে বলে, দিস সং ইজ ওনলি ফর মাই লাভ। এই বলে গানে সুর ধরে। গান শেষে সকলেই আবার করতালিতে মেতে ওঠে। তখনই রিয়ানের নজর গেটের দিকে যায়। আর সে গিটার রেখেই বলে ওঠে, বড় ফুপু। আমরা এইবার সবাই গেটের দিকে তাকাই। দেখি একজন মধ্যবয়স্ক মহিলা। মধ্যবয়স্ক বললে ভুল হবে। খানিকটা ইয়াংই দেখছে। রিয়ান দৌড়ে তার কাছে যায়। তাকে জড়িয়ে ধরে বলে, ইউ আর টু লেট। এত লেট করলে কেন? সেই কখন থেকে ওয়েট করছি। রিয়ান, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ফ্লাইট লেট করে টেক অফ করে। বাট তাও লেটের জন্য সরি। বড় ফুপু, ইট ইজ ওকে। বাই দ্য ওয়ে হোয়ার ইজ দ্য ব্রাইড আক্তার? ওয়েট, রিউ পাখি কাম হিয়ার। রিয়ানের ডাক্তার ক শুনে আমি সেই দিকে যাই। তারপর তার সামনে গিয়ে তাকে সালাম দেই। সে সালামের উত্তর নিয়ে বলে, মাশাল্লাহ রিয়ান, তোর বউ তো একদম চাঁদের টুকরা রে। বড় ফুপু, আই নো। বাই দা ওই বাদরটা কথায় আসেনি নাকি? রিয়ান, তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, আম হিয়ার ব্রো। রিয়ান আর বড় ফুপু এইবার পিছে তাকায়। আওয়াজটা বেশ পরিচিত লাগায় আমিও পিছে তাকাই। তারপর যাকে দেখি তাতে আমার হাত পা সমানে কাঁপতে শুরু করে। চোখ মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কালো অতীতকে আমি বারবার পিছে ফেলে আসতে চাচ্ছি সে বারবার আমার সামনে এসে হাজির হচ্ছে। ভয় আমার হাত পা ঠান্ডাক্তার হতে এসেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জায়গা দখল করে নিয়েছে। আমি এইবার অস্পষ্ট সুরে বলে উঠি, আরিয়ান,
যে কালো অতীতকে আমি বারবার পিছে ফেলে আসতে চাচ্ছি সে বারবার আমার সামনে এসে হাজির হচ্ছে। ভয় আমার হাত পা ঠান্ডাক্তার হতে এসেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জায়গা দখল করে নিয়েছে। আমি এইবার অস্পষ্ট সুরে বলে উঠি, আরিয়ান। কথাটা আস্তে বলাতে তা কাউরো কান অবধি পৌঁছাতে পারেনি। রিয়ান হাসি মুখে সামনে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, এত দেরি করলি কেন? হ্যাঁ, আমার এঙ্গেজমেন্ট সেরিমনি মিস করলি? রিয়ান, জানি সেই তো আমি ধামাকা আর সারপ্রাইজটা সবকিছুর শেষেই দিতে লাইক করি। লাইক বোমম। আর চোখে আমার দিকে তাকিয়ে মুখ বাঁকা করে হেসে, আরিয়ান, তো আজ কি সারপ্রাইজ এনেছিস শুনি? রিয়ান, বলবো না, সরাসরি দেখাবো, কিন্তু টাইম আসলে। এখন কি ভাবি এর সাথে পরিচয় করিয়ে দিবি না? আরিয়ান, এইটা আবার বলা লাগে। মিট মাই উডাক্তার ওয়াইফ রিয়ানা। মাই লাভ, মাই রিউ পাখি। আর রিউ পাখি এ হচ্ছে আরিয়ান, আমার বড় ফুপির ছেলে। লন্ডাক্তার আমি ওদের সাথেই ছিলাম, মানে একসাথেই থাকতাম। রিয়ান, আমি কোনো মতে জোরপূর্বক হাসার চেষ্টা করি, নিজেকে নরমাল করার চেষ্টা করতে থাকি। আরিয়ান এইবার মুখে এক রহস্যময়ী হাসি ঝুলিয়ে হাত এগিয়ে বলে, নাইস টু মিট ইউ রিয়ানায়া ভাবিবি। শেষের কথাটা কিছুটা সুর দিয়েই বলে, আরিয়ান। আমি এইবার একবার রিয়ানের দিকে তাকাচ্ছি তো আরেকবার আরিয়ানের দিকে। তারপর এক প্রকার বাধ্য আমি কাঁপা কাঁপা হাতে হাতটা উঠাই। আরিয়ানের হাতটা ধরার আগেই রিয়ান আরিয়ানের হাতে হাত মিলিয়ে বলে, এত ভাবি ভাবি করা লাগবে না, একটু ভাইয়া ভাইয়াও কর। রিয়ান, আমি এইবার স্বস্তির নিঃশ্বাস নেই আর রিয়ানের দিকে কৃতজ্ঞতা ভরা নয়নে তাকাই। বাহ বাহ, এত ইনসিকিউরিটি। আরিয়ান, তেমন কিছুই না। রিয়ান, তা কোনো দিন যদি জানতে পারিস যার জন্য এত ভালোবাসা, এত ইনসিকিউরিটি, সে এইটার যোগ্যই না, সে আসলে কলঙ্কিত। তখন বাঁকা হেসে আরিয়ান। রিয়ান এইবার মুচকি হেসে বলে, আমি আমার ভালোবাসাকে খুব ভালো করেই চিনি। চাঁদও কলঙ্কিত হতে পারে কিন্তু আমার রিউ পাখি না। এই বলে আরিয়ানের হাত ছেড়ে আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। আমি ছলছল চোখে তার দিকে তাকিয়ে থাকি। রিয়ান আমার দিকে তাকিয়ে বলে, অ্যান্ডাক্তার মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আই হ্যাভ ফেইথ অন হার। আর হ্যাঁ, পরের বার থেকে আমি যাতে এমন কথা তোর মুখ থেকে না শুনি। রিয়ান, আই ওয়াজ জকিং ব্রো। তুমি দেখি সিরিয়াস হয়ে গেলে। আরিয়ান, কি লাগিয়ে দিয়েছিস তোরা? উফ অফ, এখন ভিতরে চল, সবার সাথে দেখা করতে হবে তো। বড় ফুপু, হ্যাঁ চলো। রিয়ান, অনুষ্ঠানটা এখন প্রায় শেষ পর্যায়ে, সকল মেহমানদের খাওয়া শেষ, অনেকেই চলে গিয়েছে, এখন শুধু আমরা পরিবারের লোকজনই বাকি আছি, তাই আমরাও বসে পড়লাম খেতে। সব গুরুজনরা বসেছে এক সাইডাক্তার, আর বাকি ছেলে মেয়েগুলো বসেছে আমাদের সাথে। আমি রিয়ানের পাশে বসেছি, আরিশা বসেছে ডাক্তার সিয়ামের পাশে। রিঙ্কি সাইডাক্তার এক কোনো নাক ফুলিয়ে বসে আছে। ওই আজকে একদম একা হয়ে গিয়েছে, ওই বিড়বিড় করেই চলেছে, কালতাক মেথি সাবকি পেয়ারি, ওর আজ মেহু আবলা নারী, শালি হারামি গুলি। আমাকে একা রেখে সবাই সবার মিঙ্গেল লাইফে বিজি, আর দিকে কেউ তাকায়ও না। হুহ, তোগা উপর আল্লাহ গজব দিব। গজব, আমার মতো এত কিউট একটা মেয়েকে একা ফালাইয়া রাখছস তোরা।
রিঙ্কি। তখন পাশ থেকে একজন বলে ওঠে, এমন বকবক করা কি আপনার জন্মগত অভ্যাস নাকি? রিঙ্কি এমন কথায় চমকে উঠে পাশে তাকায়। তাকিয়ে দেখে ওই ব্রিটিশ বান্দর। রিঙ্কি ওকে দেখে ভ্রু কুঁচকিয়ে বলে, আপনি কোথা থেকে আমদানি হলেন ব্রিটিশ বান্দরজি? হোয়াট ডাক্তার ইউ মিন বাই ব্রিটিশ বান্দর? ব্রিটিশ বান্দর ইজ, যারা সারাদিন ইংরেজিতে বেশি পকর করে তারা হচ্ছে ব্রিটিশ বান্দর। দাঁত কেলিয়ে, রিঙ্কি। হোয়াট দ্য হেল? গো টু উগান ডাক্তার। হুহ। রিঙ্কি। ব্যাস দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেল। এইদিকে, কি ব্যাপার এমন খোঁচাচ্ছেন কেন? আরিশা, তোমার স্কিন এত সফট কেন? আবার খোঁচা মেরে। সিয়াম, উফ অফ, আপনি না অসহ্য। আরিশা, এখন তো আরও অনেক কিছু হওয়া বাকি আছে জানেমান। চোখ টিপ দিয়ে। সিয়াম, কেন যে আপনারে ভালোবাসতে গেলাম? আরিশা, আমাকে সোয়ামী করতে। দুষ্টু হাসি দিয়ে। সিয়াম, আপনি না অনেক বড় অসভ্য। আরিশা, অনলি ফর ইউ সুইটহার্ট। সিয়াম, অন্যদিকে, আমি অন্য মনস্ক হয়ে বসে আছি। মনের মধ্যে এক অজানা ভয় ঢুকে গিয়েছে। রিয়ান কি আমার থেকে দূরে সরে যাবে? মাঝপথেই হাতটা ছেড়ে দূরে ছুঁড়ে ফেলবে? আরিয়ান না জানি এইবার কি করে। সে যে আমায় রিয়ানের সাথে ভালোভাবে থাকতে দিবে না তা একদম নিশ্চিত। রিয়ানকেও আমি এখন কিছু বলতেও পারব না। কেন না, আরিয়ান তার ভাই। সে হয়তো কখনোই আমার উপর বিশ্বাস করবে না। আর বিশ্বাস করলেও হয়তো আমাকেই দোষারোপ করবে। কেন আমার সাথে সবসময় এমন হয়? কেন? আমার সাথে এমনটা না হলে কি পারত না? যখন আমি এইসব ভাবনায় বিভোর তখন হাতের উপর কাউরো স্পর্শ অনুভব করি। সাথে সাথে আমি চমকে উঠি। পাশে তাকাতেই দেখি রিয়ান। রিয়ান আমার হাতটা চেপে ধরে বলে, আর ইউ ফাইন রিউ পাখি? তোমাকে সেই কখন থেকে চিন্তিত লাগছে। সব ঠিক আছে তো? চিন্তিত কণ্ঠে। না, আমি ঠিক আছি। একটু ক্লান্ত লাগছে আর কি। হালকা হেসে। ওকে দেন। বাই দ্য ওয়ে আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। কানের কাছে মুখ এনে লো ভয়েসে বলে। কি সারপ্রাইজ? কৌতূহলী কণ্ঠে। সময় আসলেই দেখতে পাবে। এখন চুপচাপ খাওয়া শুরু করো। হুহ। খাওয়া দাওয়া শেষে আমি যখন ওয়াশরুম থেকে হাত ধুয়ে বের হতে যাব তখনই আমার চোখে কেউ কালো কাপড় বেঁধে দেয়। আর আমার মুখে হাত দিয়ে টেনে কোথাও নিয়ে যেতে থাকে। আমি হাত পা ছুড়াছুড়ি করতে থাকি। কিন্তু তার সাথে পেরে উঠতে পারছিলাম না। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখনই সে আমায় ছেড়ে দেয়। আমি ছাড়া পেয়ে দ্রুত নিজের চোখ থেকে কাপড়টা খুলে ফেলি। এতক্ষণ চোখটা বেঁধে থাকার কারণে সবকিছু আবছা দেখতে শুরু করি। আমি আবছা চোখেই চারদিকটা বুঝার চেষ্টা করি। ধীরে ধীরে সবকিছুই আমার কাছে পরিষ্কার হতে শুরু করে। আমি একটা বাগানের মধ্যে আছি। সম্ভবত এইটা সেন্টারের পিছনের দিকটা। আমি আশেপাশে খুঁজতে থাকি কে আমায় এইখানে এনেছে। তখন হুট করেই কেউ আমায় পিছন থেকে জড়িয়ে ধরে আর আমার কানের সামনে মুখ এনে লো ভয়েসে বলতে থাকে, তোমাকে ভালোবাসবো বলে নিজেকে গড়ি শতবার, তোমাকে পাবো বলে নিজেকে আসক্ত করে রাখি শতবার। রিয়ান। রিয়ানের কণ্ঠ কানে আসতেই আমি স্বস্তির নিঃশ্বাস নেই। তারপর নিজেকে সামলিয়ে বলি, উফ অফ রিয়ান, আপনি
হু আমি? কেন অন্য কাউকে আশা করেছিলে বুঝি? রিয়ান: নোনা ততেমন কিছু না। এইভাবে চোখ মুখ বেঁধে কেউ নিয়ে এসেছে বলে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কে না কে? রিয়ান থাকতে কেউ তার রিউপাখির দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। ছোঁয়া তো দূরের কথা। রিয়ান: আচ্ছা রিয়ান, আপনি কোনো জিনিসটা সবচেয়ে বেশি অপছন্দ করেন? বিশ্বাসঘাতকতা আর সত্য লুকানো। আমি সব কিছুর জন্য সহ্য করতে পারি, কিন্তু আমার সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে বা আমার থেকে সত্যটা লুকায় যেটা আমার জানার দরকার, তাহলে আমি আর সহ্য করতে পারি না। আর না তাকে ক্ষমা করতে পারি। রিয়ান: আমাকে তো অনেক বেশি ভালোবাসেন, তাই না? কোনো সন্দেহ আছে তাতে? নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি ছাড়া আমি যে নিঃসঙ্গ। রিয়ান: মনে করেন, যদি কখনো জানেন যে আমার কোনো এক অনেক বড় সত্য আপনার থেকে গোপন করে রেখেছি, যেটা জানার পর হয়তো আমাদের অবস্থান পরিবর্তন হতে পারে, তখনও কি এমন করেই ভালোবাসবেন? কেন নয়? তোমাকে আমি এখন যতটা ভালোবাসি ঠিক পরবর্তীতেও এমন করেই ভালোবাসব। আর এমনেও আমি জানি আমার রিউপাখি আমার থেকে কখনো কিছু লুকাবে না। আই ট্রাস্ট হার আ লট। রিয়ান: আমি প্রত্যুত্তরে কিছু বললাম না, শুধু নীরবে এক দীর্ঘ শ্বাস নিলাম। রিয়ান তা দেখে বলে, বাদ দাও তো এই সব। আজকে আমাদের লাইফের অনেক স্পেশাল একটা ডাক্তার, তাই আমি একে আরও স্পেশাল করতে চাই। রিয়ান: আমি এইবার কৌতূহলী চোখে তার দিকে তাকাই। সে মুচকি হেসে আমাকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। তারপর আমায় বলে, সামনে একবার তাকাও। রিয়ান: আমি সামনে তাকাতেই চমকে যাই। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিক পর্যবেক্ষণ করতে থাকি। সামনে একটা টেবিল রাখা, তার চারপাশেটা লাইটিং করা। টেবিলের উপরে একটা মিনি ডাক্তার রক চকলেট কেক রাখা আর তার চারপাশে লাল গোলাপের পাপড়ি ছড়ানো। কেকটির উপর লিখা মিস্টার অ্যান্ড মিসেস। আমি এইবার মুগ্ধ চোখে রিয়ানের দিকে তাকাই। রিয়ান এইবার আমায় পিছন থেকে জড়িয়ে ধরে আমার হাতে ছুরি ধরায়। তারপর বলে, লেটস কাট দ্য কেক, রিয়ান। অতঃপর আমিও সম্মতি জানাই। দুইজনেই একসাথে কেক কাটি। রিয়ান একটা পিস নিয়ে আমাকে খাইয়ে দেয়। আমিও তাকে খাইয়ে দেই। রিয়ান আমার হাতে একটা পিস ধরিয়ে দিয়ে বলে, নাও খাও। আমি জানি তোমার ডাক্তার রক চকলেট কেক ফেভারিট। রিয়ান: আমি এইবার কেকটা হাতে নিয়ে তার দিকে তাকিয়ে থাকি। তারপর হালকা কামড় দিয়ে খেতে থাকি আর ভাবতে থাকি, রিয়ান আমায় এত ভালোবাসে, এত ট্রাস্ট করে। তার ট্রাস্ট ভাঙাটা কি ঠিক হবে? নিজের অতীত লুকাতে গিয়ে তাকে ঠকাচ্ছি না তো? আমাকে তাকে আরিয়ানের ব্যাপারে সব বলে দেওয়া উচিত। পরে যা হবে দেখা যাবে। মনে মনে আমি কিছুটা সাহস জুগিয়ে বলে উঠি, রিয়ান আমায় না আপনাকে কিছু বলার আছে। হুম বলো। আমার দিকে এক ধ্যানে তাকিয়ে। রিয়ান: আসলে রিয়ান না মানে আমি। আর বলতে পারলাম না। হুশস। রিয়ান। এই বলে রিয়ান আমার গালে হাত রেখে বৃদ্ধা আঙুল দিয়ে আমার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেটটা মুছে দিয়ে ঠোঁটের কোণে টুপ করে কিস করে বসে। আমি এইবার অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকি। রিয়ান মুচকি হেসে বলে, অনেকক্ষণ ধরে এইটা আমায় টানছিল। শেষে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলাম। মুচকি হেসে তারপর বলে, এখন বলো কি বলছিলে? রিয়ান: আমি এইবার এক দীর্ঘ শ্বাস নিয়ে বলতে শুরু করি। আমি আগে থেকেই আর বলতে পারলাম না।
তখনই রিয়ানের ফোন বেজে উঠল। রিয়ান ফোন বের করে দেখে আরিয়ান ফোন করেছে। রিয়ান ফোন ধরতেই আরিয়ান বলে ওঠে, ব্রো তুই কই? দিদা চেয়ার থেকে পড়ে গিয়েছে। কোমরে নাকি অনেক ব্যথা পেয়েছে। তুই একটু তাড়াতাড়ি আয়। কি বলছিস এই সব? ওয়েট, আমি এখনই আসছি। এই বলে ফোন রেখে দেয়। আমি তার দিকে তাকিয়ে বলি, রিয়ান, কি হয়েছে? দিদা চেয়ার থেকে নাকি পড়ে গিয়েছে। তাড়াতাড়ি যেতে হবে। চল, রিয়ান। এই বলে রিয়ান ভিতরের দিকে দৌড়ে যায়। আর আমি তার যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকি। তখনই কাউরো হাততালির আওয়াজ কানে আসতেই আমি সেদিকে তাকাই। দেখি আরিয়ান। আরিয়ানকে দেখার সাথে সাথে আমার হাত পা ঠান্ডাক্তার হয়ে আসে। চোখ মুখে ভয়ের রেখা ফুটে ওঠে। কিন্তু তাও নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই। আরিয়ান আমার সামনে এসে বলে, আহ, কি ভালোবাসা! দেখে না হিংসে হচ্ছে। তোমাদের মধ্যে যে এত ভালোবাসা আগে জানতাম না। কিন্তু যখন সে সত্যি জানবে তখন কি এই ভালোবাসাটা থাকবে? আরিয়ান, আমারটা জানি না, কিন্তু তোমার যে অবস্থা খারাপ হবে তা জানি। দোষী তুমি হবে, আমি না। অপস, আই এম স্কেয়ার্ড, হাহা। ঠিকই বলেছ, সত্যিটা সবাই জানবেই ঠিকই, কিন্তু আমার বলা সত্যিটা সবাই জানবে, যেখানে দোষী তুমি, চরিত্রহীনা তুমি। সবাই জানবে, কিন্তু তা এখন না, সঠিক সময় হলে। আরিয়ান, আমি এর আগেই রিয়ানকে সব বলে দিব। আম ইমপ্রেস ডাক্তার বেব। আমার সাথে টক্কর দিতে চাচ্ছ? গুডাক্তার, বাট আফসোস, তুমি রিয়ান ভাইকে কিছুই বলতে পারবে না। কেন না আমি বলতে দিব না? যেমনটা এখন দেইনি। আরিয়ান, তার মানে এইসব তোমার কারসাজি? ইয়েস বেব, তুমি দেখি আগের থেকে অনেক বুদ্ধিমতী হয়ে দিয়েছ। এই বলে আমার চুলে হাত দিতে নিলে আমি ছিটকে দূরে সরে যাই। আরিয়ান, ডোন্ট ইউ ডে স্টে অ্যাওয়ে ফ্রম মি। রিয়ান যদি একবারও জানতে পারে না তোমার সম্পর্কে, তাহলে দেখ তোমায় তিনি কি করে। বাহ, এত ট্রাস্ট, এত ভালোবাসা। বাট একদিক দিয়ে ভালোই হয়েছে, এখন তোমাদের আলাদা করতে আরো বেশি মজা পাবো আমি। ভালোবাসা যত বেশি কষ্ট তত বেশি। আফ, ইট ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং। এই বলে পৈচাসিক হাসিতে মেতে ওঠে আরিয়ান। তার এই হাসিটা আমার শরীরে কাটার মতো বিঁধছিল। আমি কোনো মতে নিজেকে সামলিয়ে বলি, তুমি কিছু করতে পারবে না। আমাদের আলাদা করতে পারবে না তুমি। দেখে নিও। এই বলে আর 1 মিনিটও সেখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে আসি। ভিতরে ঢুকতেই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আমার। যতই বাইরে দিয়ে নিজে যে শক্ত দেখাই না কেন, ভিতরে আমি ভয়ে জমে যাচ্ছি। আমি এক দীর্ঘ শ্বাস নিয়ে সামনে যেয়ে দেখি সবাই গোল হয়ে আছে। দিদাকে রিয়ান কোলে নিয়ে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি গিয়ে রিঙ্কি আর আরিশার পাশে দাঁড়াই। তারা দুইজন আমায় দেখে চোখের ইশারায় জিজ্ঞেস করে সব ঠিক আছে কিনা। আমি হ্যাঁ সূচক উত্তর দেই। অতঃপর রিয়ান আমার দিকে তাকিয়ে বলে যেন আমরাও তাদের সাথে এখনই বেরিয়ে পড়ি। রিয়ানের কথা অনুসারে আমরা সকলেই একসাথে বেরিয়ে পড়ি। এই আরিয়ানের বাচ্চাকে তো আমি জানে মেরে ফেলব। ওর সাহস তো কম, তোকে থ্রেডাক্তার দেয় আরিশা। তার উপর ওকে ডাক্তার রিয়ানের ফুপাতো ভাই হতে হল। দুনিয়াতে কি ভাইয়ের অভাব পড়েছিল নিজে ডাক্তার রিয়ানকেই ওর ভাই হতে হল। রিঙ্কি, বাসায় এসে ফ্রেশ হওয়ার পর আমি ওদেরকে শুরু থেকে সব বলি।
আর সব শোনার পরে তাদের রিয়াকশনই এইটা। তুই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার রিয়ানকে সবকিছু বলে দে, তা না হলে পরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তখন চাইলেও তুই সামাল দিতে পারবি না। আরিশা, আমি জানি আজ আরিয়ান মাঝে ওই কারসাজি না করলে আমি তাকে সব বলে দিতাম। আমাকে এখন যেভাবেই হোক তাকে সব জানাতে হবেই। এইটাই ভালো হবে। আরিশা, রিয়ানু তুই ঠিক আছিস তো? রিঙ্কি, অনেক কষ্টে নিজেকে ঠিক রেখেছি। যদি তোরা আগে থেকে আমায় শক্ত না করতি তাহলে হয়তো আমি এখন পুরোপুরিভাবে ভেঙে পড়তাম। এই বলে ওদের দুইজনকে জড়িয়ে ধরি। এখন শুধু কালকের অপেক্ষা। কালকে আমি সব সত্যি বলে দিব তাকে। সারা রাতটি নির্ঘুমে কাটিয়ে দেই আমি। ভোরে ফজরের নামাজ সেরে যখন একটু শুই তখন ঘুম এসে ভোর করে আমার দুই নয়নে। সকালে ফোনের রিংটনের আওয়াজে ঘুম ভেঙে যায়। আমি ঘুম ঘুম চোখে ফোন কানে নিয়ে যা শুনি তাতে আমার ঘুম উড়ে চলে যায়। চোখ দিয়ে অনাবর্ত পানি পড়তে থাকে। আমি লাফ দিয়ে উঠে বসে পড়ি। আমার কান্নার আওয়াজে রিঙ্কি আর আরিশাও ঘুম থেকে জেগে ওঠে। তারা আমাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কান্না করছি কেন। আমি কান্নার জন্য কিছু বলতে পারছিলাম না। অতঃপর কোনো মতে অস্পষ্ট সুরে বলে উঠি, রিয়ান কক্সি ডাক্তার এন্ড কক করেছে। একটা অতি পুরানো গোডাক্তার উনের সামনে দাঁড়িয়ে আছি। চারদিকটা পুরো নিস্তব্ধ। দূর দূরান্ত পর্যন্ত কোনো গাড়ি নেই। একদম মানব শূন্য। প্রথমত এমন এক জায়গায় দেখে কিছুটা অবাক হই। কিন্তু তখন আমার মস্তিষ্ক বারবার এইটা মনে করিয়ে দিচ্ছিল যে আমার রিয়ানে ডাক্তার এন্ড হয়েছে। তাকে যে করেই হোক রিয়ানের কাছে যেতে হবে। আমি সেই নাম্বারে আবার ফোন করি। ফোনটি 34 বার রিং হতেই ফোন রিসিভ করে। তারপর আমি বিচলিত কণ্ঠে তাকে জিজ্ঞেস করি রিয়ান কোথায়। সে প্রতিউত্তরে বলে, গোডাক্তার উনের ভিতরে। আর সাথে সাথে ফোনটি কেটে দেয়। তখন আমার মাথায় শুধু রিয়ানই ঘুরছিল, যার ফলস্বরূপ আমার মনে একবারের জন্যেও এই কথাটি মস্তিষ্কের তীর সীমানায় আসেনি যে রিয়ান এইখানে কি করতে এসেছিল বা কেন এসেছিল। আমি ধীর পায়ে ভিতরের দিকে অগ্রসর হই। ভিতরটা আবছা অন্ধকারে ঘেরা। তার উপর নাকে বারবার কেমন এক উটকো গন্ধ এসে বাড়ি খাচ্ছে। বুঝাই যাচ্ছিল যে এই গোডাক্তার উনোটি হয়তো বা অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। আমি এইসব তোককোয়া না করে কান্না মিশ্রিত কণ্ঠে রিয়ান রিয়ান বলে ডাক্তার কতে থাকি। কিন্তু প্রতিউত্তরে কোনো সাড়া শব্দ পাই না। আমার এইবার ভয় করতে শুরু করে। তাও সাহস জুগিয়ে রিয়ানের নাম অনাব্রত নিতে থাকি। তখনই চারদিকে লাইট জ্বলে ওঠে। আমি এইবার আলোরশ্মি প্রতিফলিতর ফলে চোখ খিচে বন্ধ করে ফেলি। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলতে শুরু করি। চোখ খুলে সামনে আরিয়ানকে দেখে চমকে যাই। আরিয়ান আমার দিকে তাকিয়ে বিশ্রী হাসি দিচ্ছে, যা আমার শরীরে কাটার মতো বিঁধছে। কিন্তু তখনও আমার মাথায় শুধু রিয়ানই ঘুরছিল, তাই আমি আরিয়ানের মুখভঙ্গি এড়িয়ে তার উপর প্রশ্ন ছুড়ে মারি, রিয়ান কোথায়? রিয়ানের সাথে কি করেছ তুমি? উফ অফ হো সুইট হার্ট, ইউ আর সো ডাক্তার ম। কেউ তোমায় ফোন করে বলল রিয়ান ব্রোয়ের ডাক্তার এন্ড হয়েছে আর তুমি তা বিশ্বাস করেও ফেললে? কোনো যাচাই বাছাই না করেই? আর এইখান পর্যন্ত এসে পড়লে। হায়রে ভালোবাসা। মানুষ ঠিকই বলে ভালোবাসা অন্ধ হয়। আজকে দেখেও নিলাম। মুখ বেঁকিয়ে। কি বুঝাতে চাচ্ছ তুমি?
উফ ডাক্তার মোবো। ফর ইউর কাইন্ড ডাক্তার ইনফরমেশন রিয়ান ব্রো একদম ঠিক আছে। তার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তোমাকে এইখানে আনার জন্য এইসব কারসাজি করা। ইউ বাস্টার ডাক্তার। সরি ফর দ্য গালি। এতটুকুতেই হাইপার হয়ে যাচ্ছ সুইটহার্ট? তাহলে পরবর্তীতে যা হতে চলেছে তা কিভাবে সইবে তুমি? আমি নিজের রাগ কোনো মতে সংযত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করি। তারপর কিছু সাহস জুগিয়ে বলি, এর আগের বার তো কিছু করতে পারিনি, কিন্তু এইবার তোমার এমন অবস্থা করব যে পানিও নসিব হবে না তোমার। সবাই জানবে এই ভালো মানুষ রূপে নরপশুকে। হা, নাইস জোক। তুমি না আমার আগে কিছু করতে পেরেছ না, এখন কিছু পারবে। কিন্তু আমি তোমার সব কিছুই করতে পারব। রাস্তার মেয়ের চেয়েও বাজে অবস্থা হবে তোমার। দেখবে কিভাবে। ওয়েট আ ফিউ সেকেন্ড ডাক্তার। এই বলে পকেট থেকে মোবাইল বের করে কি যেন বের করতে থাকে। তারপর তা আমার সামনে ধরে। তারপর আমি যা দেখি তাতে আমার মাথার উপর আসমান ভেঙে পড়ে। মোবাইল স্ক্রিনে আমার আর আরিয়ানের ছবি। ছবিগুলোতে বোঝা যাচ্ছে যে আমরা অতি ঘনিষ্ঠ হয়ে আছি। আরিয়ান একের পর এক ছবি দেখিয়ে চলেছে। সবগুলোতে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে আছি। এই সব ছবি যে কেউ দেখলে চোখ বন্ধ করে বলে দিবে যে আরিয়ানের সাথে আমার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি এই সব দেখে বলি, মিথ্যে, সব মিথ্যে। এই ছবিগুলোতে থাকা মেয়ে আমি না। কান্না করতে করতে, হ্যাঁ জানি এই ছবিতে থাকা মেয়ে তুমি না, অন্য কেউ। তার জায়গায় শুধু তোমার চেহারাটা বসিয়ে দেওয়া হয়েছে। বাট কথা হলো এইটা শুধু আমি আর তুমিই জানি এইটা তুমি না। বাকিরা তো আর জানে না, আর তারা জানবেও না। যখন সকলের সামনে আমি এইসব ছবিগুলো ভাইরাল করব তখন তোমার ইমেজটা গিয়ে কোথায় দাঁড়াবে ভেবেছ? রিয়ান ব্রো এই তোমার ব্যাপারে কি ভাববে? যে তার হবু বউ আগেই তার ফুফাতো ভাইয়ের সাথে। চুপ, একদম চুপ। আর একটাও বাজে কথা বলবে না। কেন করছো এইসব? কি চাই তোমার? কান্না করতে করতে। এই তো মূল কথায় এসেছ। সো দ্য ফ্যাক্ট ইজ আই ওয়ান্ট ইউ। যে কাজ 6 বছর আগে পূরণ হয়নি তা এখন পূরণ করতে চাই। আইসোয়ের এই ছবিগুলোর কথা কেউ জানবে না। এইটা কোনো দিনও সম্ভব না। আমি পারবো না। আমার কথা যদি না মানো তাহলে একবার ভেবে দেখ কি হবে। যখন এই ছবিগুলো রিয়ান ভাই দেখবে তখন কি হবে? তোমাকে নষ্টা বলে দূরে সরিয়ে দিবে। তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তোমার গলায় চরিত্রহীনা ট্যাগটা লেগে যাবে। কোথাও মুখও দেখাতে পারবে না। ঘৃণা করবে তোমায়, শুধু ঘৃণা। তখন তোমাকে আমি এমনেও মিসইউজ করতে পারব। আমার কাছে তো তোমাকে ধরা দিতেই হবে। ইউ হ্যাভ নো আদার চয়েস। আমি কিছু না বলে মূর্তির ন্যায় চুপচাপ বসে থাকি। নিতে পারছিলাম না এই সব কিছু। অবশ্য আমার জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলেও হয়তো সহ্য করতে পারত না। একটা মেয়ের যখন আপত্তিকর ছবি বের হয় তখন তাকে যে কি পরিস্থিতিতে পড়তে হয় তা শুধু একটা মেয়েই বুঝতে পারবে। চারদিকের মানুষ আর সমাজ একজোট হয়ে মেয়েটির উপর এক গাধা অপবাদ আর অপমান ছুঁড়ে মারতে পারে। কেউ জানতে চায় না সেটা মিথ্যা কি না। চারদিকে তাকে নিয়ে খালি হাসি তামাশাই করতে থাকতে। অথচ তারা সেই ছেলেটির দিকে আঙুল তুলেও কথা বলবে না। সে আগের ন্যায় খোলামেলা ভাবেই চলাফেরা করতে পারবে। আসলে আমাদের সমাজই এমন। যত যাই হোক দোষ মেয়েরই হবে। আমার চোখ দিয়ে অনাব্রত অশ্রু গড়িয়ে পড়ছে। কেন না আমি যে এই সমাজের এই রূপ থেকে বেশ পরিচিত।
6 বছর আগে যে আমি এই সমাজ নামক জাতির অপমান আর অপবাদের শিকার হয়েছি। আমাকে কিছু বলতে না দেখে আরিয়ান বলে ওঠে, উফ অফ দিস মেলো ডাক্তার রামা। আচ্ছা যাও, 2 দিনের টাইম দিল ম। এই 2 দিনের মধ্যে যদি তুমি তোমার সম্মতি আমাকে না জানাও তাহলে এই ছবিগুলো সকলের কাছে পৌঁছাবে। আর সবার আগে রিয়ান ব্রোয়ের কাছে যাবে। এখন তুমি যেতে পারো। আমার এখন আরও কাজ আছে। আমি একবার আরিয়ানের দিকে তাকিয়ে দেখি। সে তৃপ্তির হাসি হাসছে। আমার এখন নিজের প্রতি নিজের এই ঘৃণা লাগছিল। আমি কিছু না বলে দ্রুত পায়ে সেখান থেকে চলে আসি। আমার এইবার নিজের প্রতি রাগ হতে লাগল। ভীষণ রাগ। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। এই আরিয়ান নামক কালো ছায়া আমার জীবন একদম অভিশাপ স্বরূপ, যে প্রত্যেকবার আমায় ভেঙ্গে চুরমার করে দিয়ে যায়। বাসায় আসতেই রিঙ্কি আর আরশি এক গাদা প্রশ্ন আমার দিকে ছুঁড়ে মারে। তখন আমি রিয়ানের এক্সি ডাক্তার এন্টের কথা শুনে এতটাই বিচলিত ছিলাম যে ওদেরকে কিছু না বলেই দৌড়ে বেরিয়ে যাই। তারা অ্যাডাক্তার রেস না জানায় আমার পিছু পিছু আসতে পারেনি, আর না পেরেছিল কারো সাথে যোগাযোগ করতে। বল ডাক্তার, রিয়ান কেমন আছে? আরিশা, তিনি ঠিক আছে, আর তার কিছু হয়নি। কেউ মজা করেছিল। হোয়াট দ্য হেল? এইসবের মানে কি? কে করেছিল এইসব জানিস? রিঙ্কি। না, জানি না। তোকে এমন লাগছে কেন? সব ঠিক আছে তো? আরিশা, জানি না। বলেই রুমে চলে যাই আর ওদের মুখের উপর দরজাটা বন্ধ করে দেই। রিঙ্কি আর আরিশা দুইজন দুইজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে থাকে। রাত 10টা বাজে। রিঙ্কি আর আরিশা অনাব্রত দরজা ধাক্কিয়ে চলেছে। আজ সারাদিন আমি রুম থেকে বের হয়নি, যার জন্য তারা এখন না পেরে আমাকে রুম থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি এইবার না পেরে দরজা খুলে দেই। দুইজন রুমে এসে আমায় দেখে অবাক হয়ে যায়। আমার চোখ দুটো লাল হয়ে একদম ফুলে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। মুখটা ফুলা। রিয়ানা কেমন করে যেন ঢুলছে। তুই তোর এই কি হাল করেছিস? কি হয়েছে রিয়ানু, বল। আরিশা, কিছু না। তোরা শুধু আমায় একা থাকতে দে প্লিজ। এই বলে আবার দরজা বন্ধ করে দেই। ওরা এইবার না পেরে এইবার রিয়ানকে ফোন দেয়। সারাদিন দৌড়াদৌড়ির মাঝে আজ রিয়ান একবারও রিয়ানা খোঁজ নিতে পারেনি। সামনে হলুদ। রিয়ান দুই পক্ষের দিকটা একসাথেই সামলাচ্ছে, যার জন্য কাজ দ্বিগুণ। যেহেতু রিয়ান একা হাতে সব সামলাচ্ছে সেহেতু তার উপর কাজের চাপ একটু বেশি। স্বস্তির নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। রিয়ান ব্যাসদিন ভর ক্লান্তি নিয়ে একটু শুয়েছিল, ঠিক তখনই রিয়ানের মোবাইলটা বেজে ওঠে। রিয়ান বেশ বিরক্তিকর একটা ভাব নিয়ে মোবাইলটা হাতে নেয়। তারপর আরিশার নাম্বার দেখে তার ভ্রুটা কুঁচকে আসে। রিয়ান ফোন ধরতেই আরিশা বলে ওঠে, ডাক্তার রিয়ান, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসেন। রিয়ানা সেই দুপুরে বাসায় এসে নিজেকে ঘরবন্দি করে ফেলেছে। কিছুতেই দরজা খুলছে না। আপনি প্লিজ একটু জলদি আসেন। রিয়ান কিছু বুঝতে না পেরে ফোন রেখে সিসিটিভি অন করে। রিয়ান দেখতে পায় রিয়ানা এলোমেলোভাবে শুয়ে আছে। রুমে হাল একদম নাজেহাল। রিয়ানাকে দেখতে কেমন যেন অস্বাভাবিক লাগছে। রিয়ান আর দেরি না করে তাড়াতাড়ি গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। রিয়ান এসে অনাব্রত দরজা ধাক্কিয়ে চলেছে, কিন্তু রিয়ানা কোনো রেসপন্স করছে না। তাই রিয়ান বাধ্য হয়ে দরজাটা ভাঙে। গিয়ে দেখে রিয়ানা সেই এলোমেলো হয়েই শুয়ে আছে। রিয়ান তার কাছে দিয়ে অনাব্রত রিয়ানাকে ডাক্তার কে চলেছে।
আরিশা আর রিঙ্কিও সমান তালে ডাক্তারকে চলেছে, কিন্তু রিয়ানার কোনো হেলদোল নেই। এইবার রিয়ানের চোখ যায় পাশে পড়ে থাকা একটা ঔষধের পাতার দিকে। রিয়ান সেটা হাতে নিতেই বুঝে যায় যে সেটা কি। রিয়ান আর দেরি না করে রিয়ানাকে পাজাকোল করে নিয়ে বেরিয়ে যায়। আরিশা বের হলে নিলে তার নজর যায় সাইডাক্তার টেবিলে পড়ে থাকা একটা সাদা কাগজের দিকে। সে সেটা হাতে নিয়ে দেখে এইটা রিয়ানার চিঠি। আরিশা সেটা নিয়ে রিঙ্কির সাথে বেরিয়ে পড়ে। রিয়ানার মুখের পাশ দিয়ে একবার সাদা ফ্যানার মতো বের হতে শুরু করেছে, যা দেখে রিয়ান আরও দ্রুতভাবে গাড়ি চালানো শুরু করে। হসপিটালের করিডাক্তার রের একটা চেয়ারে রিয়ান মাথায় হাত দিয়ে বসে আছে। চোখ দুটো তার এক রক্তিম লাল হয়ে আছে, সাথে এক রাশ ভয়ও ফুটে উঠেছে তার চোখে। রিয়ানাকে হারানো ভয়। রিয়ানা এখন ভিতরে অপারেশন থিয়েটারে। ওর অপারেশন হচ্ছে। যেহেতু রিয়ান একজন অনেক বড় আর নামকরা ডাক্তার, তাই তার কথাতে কেউ পুলিশকে কল করেনি। রিয়ান বিষয়টাকে ধামাচাপা রাখারই চেষ্টা করেছে। কিছুক্ষণ আগেই ডাক্তার তার এসে বলে গিয়েছে যে রিয়ানা এখন বিপদমুক্ত। তার পেট ওয়াশ করে সকল স্লিপিং পিলস বের করা হয়েছে। কিন্তু তাও রিয়ানের মনের মধ্যে রিয়ানাকে হারানোর ভয় যেন একদম গেঁথে গিয়েছে। কিন্তু এখন রিয়ানের মনের মধ্যে বারবার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে রিয়ানা কেন সুসাইডাক্তার অ্যাটেম্প্ট করল। তখনই আরিশা এসে রিয়ানের পাশে বসে তারপর বলে, এইটাই তো ভাবছেন যে রিয়ানা কেন এমন করল, তাই তো? রিয়ান এইবার মাথা তুলে তাকায়, তারপর কৌতূহলী চোখে আরিশা দিকে তাকায়। আরিশা এইবার বলা শুরু করে, এই ঘটনার মূল হচ্ছে আরিয়ান। হ্যাঁ, ঠিক শুনেছেন, আরিয়ান, যে আপনার ফুফাতো ভাই। এখন আরিয়ানের সাথে আমাদের কিভাবে পরিচয়, কি তাই তো ভাবছেন? তাহলে শুনুন, এই কাহিনী এখনকার না, আরও ৭৬ বছর পুরানো। যখন আমরা সবেমাত্র এইচএসসি পাশ করে ম্যাডাক্তার ক্যালে চান্স পাওয়ার জন্য কোচিংয়ে ভর্তি হই। রিয়ানা, আমি আর রিঙ্কি সেই কলেজ কালীন থেকে বন্ধু। সেই থেকে সব কিছুতেই আমরা একসাথে ছিলাম। আমরা যখন ম্যাডাক্তার ক্যালে পরীক্ষা দেওয়া শেষ করে একটু রিল্যাক্স হই। সকলের এক্সামই ভালো হয়েছিল। এতদিন পড়াচাপে একদম আধপাগল হয়ে গিয়েছিলাম। তাই আমরা ঠিক করলাম কোথাও ঘুরতে যাওয়া যাক। যেই কথা সেই কাজ। সেই সপ্তাহেই আমরা বেরিয়ে পড়ি সিলেটের উদ্দেশ্যে। সিলেটে আমরা গিয়ে রিঙ্কির এক আত্মীয় এর বাসায় উঠি। তারপর শুরু হয় আমাদের ঘোরাঘুরি। সেখানেই দেখা হয় আরিয়ানের সাথে। সে নাকি লন্ডাক্তার থেকে এইখানে ঘুরতে এসেছিল। প্রথম দেখাতেই আরিয়ানকে আমাদের তেমন সুবিধার মনে হয়নি। কেমন গা লাগা টাইপ ছিল। তাই দূরে দূরেই থাকলাম আমরা। কিন্তু সে আমাদের পিছু ছাড়েনি। সে নাকি শুধু আমাদের সাথে ফ্রেন্ডাক্তার করতে চায়, আমরাও পরে কিছু একটা ভেবে তার সাথে ফ্রেন্ডাক্তার করে নেই। যা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। আরিয়ান শুরু থেকেই রিয়ানার সাথে ফ্লার্ট করার চান্স খুঁজত। তাকে ইমপ্রেস করার ট্রাই করত। কিন্তু রিয়ানা পাত্তা দিত না। তার এইসবের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না বলে। কিন্তু আরিয়ান হার মানেনি। সে আমাদের পিছু নিতে নিতে ঢাকায় চলে আসে। দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে যায়। আরিয়ান কিছুতেই রিয়ানার পিছু ছাড়ছিল না। রিয়ানা অনেকবার তাকে না করে, কিন্তু সে শুনে না। একদিন সে সকলের সামনে রিয়ানাকে প্রপোজ করে, আর রিয়ানা রেগে গিয়ে ওকে থাপ্পড় মেরে দেয়। যার জন্য আরিয়ানের মনে রিয়ানার জন্য রাগ আর ক্রোধ সৃষ্টি হয়। তার মধ্যে প্রতিশোধের আগুন ধাও ধাও করে জ্বলছিল। কিন্তু সে তা আমাদের বুঝতে দেয়নি।
সে রিয়ানা থেকে সরি বলে আবার ফ্রেন্ড ডাক্তার ঠিক করার কথা বলে আর অনেক রিকোয়েস্ট করে, যার জন্য রিয়ানাও রাজি হয়ে যায়। অতঃপর আরিয়ান আমাদের একদিন এক পার্টিতে ইনভাইট করে। আরিয়ান জানত যে সে যদি রিয়ানাকে একা দাওয়াত দেয় সে আসবে না, তাই সে আমাদের সবাইকে দাওয়াত দেয়। আমরাও খুশি মনে যাই। এই বলে আরিশা একটু থামে, তারপর বলা শুরু করে। পার্টিটা বিকেল বেলা ছিল। আমরা সেখানে গিয়ে সকলেই এনজয় করতে থাকি। আমি আর রিঙ্কি একটু অন্যদিকে গিয়েছে, তখন রিয়ানা একা হয়ে যায়। সেই সময় আরিয়ান এসে রিয়ানার সাথে কথা বলতে শুরু করে আর কথায় কথায় ওর জামাতে সফট ডাক্তার রিংস ঢেলে দেয়। তার সে সরি বলে তাকে উপরের দিকে রুমে যেতে বলে। পার্টিটা একটা বাসা বাড়ির মধ্যেই ছিল, তাই রিয়ানা কিছু না বলে সেই দিকে চলে যায়। রিয়ানা যখন তার জামা পরিষ্কার করছিল তখন আরিয়ান সেই রুমে আসে। তারপর কি আরিশা? স্পিক আপ। আরিশা এক দীর্ঘ শ্বাস নিয়ে বলা শুরু করে। তারপর সে রিয়ানার সাথে জবরদস্তি করা শুরু করে। হি ওয়াজ ট্রাইং টু মলেস্ট হার। রিয়ানা এইবার চেঁচামেচি শুরু করে, কিন্তু বাইরে গানের আওয়াজে পারে না। রিয়ানা যখন জানতে চায় সে এমন কেন করছেন, তখন সে জানায় যে সে রিয়ানা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছে। সে যে তাকে সকলের সামনে থাপ্পড় মেরেছিল তার প্রতিশোধ। আর এমনেও তার নাকি আগে থেকেই রিয়ানার উপর নজর ছিল। আরিয়ান যখন রিয়ানার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছিল তখন রিয়ানা নিজেকে বাঁচানোর জন্য ওকে আঘাত করে। আরিয়ান তখন ওকে ছেড়ে দেয়। রিয়ানা কোনো মতে বাইরে চলে আসে। সকলেই তখন ওকে দেখে শোকডাক্তার ওর জামার হাতা খানিকটা ছিঁড়া, চুল এলোমেলো। সে পাগলে মতো কান্না করছিল। আমি আর রিঙ্কি দ্রুত ওকে কাভার আপ করি। তারপর ওকে জিজ্ঞেস করি কি হয়েছে। সে কিছু বলতে পারছিল না ভয় আর কান্নার ফলে। অনাব্রত কেঁপে চলেছিল সে। তাই আমরা তাকে আমার বাসায় নিয়ে আসি, কিন্তু তাও সে কিছু বলতে পারেনি। সেই দিন রাতে ওর প্রায় 104 ডিগ্রি জ্বর এসেছিল। সে জ্বরের ঘরে বারবার চিৎকার করছিল আর বলছিল যে কাছে আসবে না, আমার কাছে আসবে না। তখনই আমরা বুঝে যাই কি হয়েছে। 5 পর রিয়ানের জ্বর ঠিক হয় তখন সে আমাদের সিপ বলে। আমার আর রিঙ্কির বাবা মা দ্রুত অ্যাকশন নেয়। পুলিশে রিপোর্ট করে। পুলিশ গিয়ে আরিয়ানকে ধরেও, কিন্তু 3 দিন বাদেই তার মা এসে আরিয়ানকে ছাড়িয়ে দেশের বাইরে চলে যায়। রিয়ানা এর মধ্যে একদম চুপচাপ হয়ে যায়। কথা বলাই যেন ভুলে যায়। সারাদিন নিজেকে রুমে বন্দী হয়ে থাকত সে। মাঝে ডাক্তার করে কেঁদে উঠত, তো কখনো কখনো ভয় চিৎকার করে উঠত। ট্রমায় চলে যাচ্ছিল ও। আমরা ওর সাথে কথা বলার অনেক চেষ্টা করতাম, কিন্তু সে বলতো না। একদিন আমরা জোর করে ওকে বাইরে নিয়ে যাই। বাইরে গিয়ে ও একটু ভালো হচ্ছিল, কিন্তু তখনই পাশের কিছু আন্টিরা কানা ঘুষা শুরু করে যে রিয়ানা নাকি বাজে মেয়ে, সে নাকি নষ্টা, ছেলেদের সাথে ঢলাঢলি করে, আরও কত কি। কটু কথার যেন বন্যা বয়ে যায়। অথচ এইখানে রিয়ানা কোনো দোষী ছিল না। রিয়ানা এইসব শুনে তখন আরও ভেঙে পড়ে। আবার নিজেকে রুমে বন্দি করে ফেলে। দিন দিন ডাক্তার প্রেশন চলে যাচ্ছিল ও। তারপর আমরা ওকে সাইকেট্রিস্টের কাছে নিয়ে যাই আর ওর চিকিৎসা করাই। এরই মধ্যে জানতে পারি আমাদের একই ম্যাডাক্তার ক্যালে চান্স হয়ে যায়। কিন্তু রিয়ানা তখনও স্টেবল ছিল না যে ম্যাডাক্তার ক্যালে ভর্তি হতে পারবে। তাই আমার আর রিঙ্কির বাবা মা মিলে রিয়ানার সব ভর্তির ফি আর বাদবাকি ফর্মালিটিস পূরণ করে। আমরা এইদিকে রিয়ানাকে আগের লাইফে ফিরে আসতে হেল্প করতে থাকি।
অবশেষে অনেক কষ্টে ওকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনি। ওকে আরও স্ট্রং করি। কিন্তু ওর মনে তখন ভালোবাসার প্রতি অনীহা জমে যায়, এক প্রকার ঘৃণা যাকে বলে, যা আমরা চেয়েও বের করতে পারিনি। এইভাবে চলতে থাকে। এরপর ও আপনাকে পায় আর ভালোবাসতে শুরু করে। কিন্তু আবার আরিয়ান ফিরে এসে ওকে ভয় দেখানো শুরু করে। আর আজ ও যা করেছে তার ফলে রিয়ানা এইবার পুরো ভেঙে গিয়েছিল, যার জন্য ও এমন একটা স্টেপ নেয়। মানে, কি হয়েছিল আজ? আরিশা একটা কাগজ রিয়ানের দিকে এগিয়ে দেয়, তারপর তাকে পড়তে বলে। রিয়ান এইবার কাগজটি খুলে দেখে তা রিয়ানার চিঠি। রিয়ান এইবার তা পড়তে শুরু করে। চিঠির শুরু দিকে আজকের পুরো ঘটনাটা লিখা, তারপর তার নিচে লিখা, তারপর তার কষ্ট আর ডাক্তার প্রেষণের কথা লিখা। সে কেন এই পথ বেছে নিয়েছে তার কারণও বলা আছে। সে পারবে রিয়ানের ঘৃণার সহ্য করতে পারবে না, পারবে তার জন্য রিয়ানের উপর কেউ আঙ্গুল তুলুক। সে রিয়ানের প্রতি তার ভালোবাসার কথা বলেছে আর বিদায় নিয়েছে। রিয়ানের চোয়াল একদম শক্ত যায়, চোখ দিয়ে এখন আগুন বর্ষিত হতে থাকে। পায়ের রক্ত মাথায় উঠে আগুন হয়ে আছে। সে যেন এখনই আরিয়ানকে খুন করে ফেলবে। কি যে করবে সে নিজেও জানে না। তখনই একজন নার্স এসে জানায় যে রিয়ানার সেন্স এসেছে। রিয়ান এইবার সেই দিকে যায়, দিয়ে দেখে একজন নার্স রিয়ানাকে উঠে বসাতে সাহায্য করছে। রিয়ান এইবার ধীর পায়ে রিয়ানার সামনে গিয়ে দাঁড়ায়। নার্স রিয়ানাকে বসিয়ে চলে যায়। রিয়ানা এইবার চোখ তুলে রিয়ানের দিকে তাকায়, তারপর অস্পষ্ট সুরে বলতে শুরু করে। রিয়ানা। আর কিছু বলতে পারল না সে। তার আগেই রিয়ানার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয়। চলবে।